তাবলিগ জামাতে আবারও অস্থিরতা। রাজধানীর নতুন বাজারে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। মাইকে ঘোষণা করছে, হুজুরে বলছে আমাদের মসজিদে বলে আপনার হামলা হয়েছে। যাদেরকে আমরা বাংলাদেশে সাদপন্থী বলি, তারা এই মাদ্রাসায় জঘন্যভাবে হামলা করে ওস্তাদ এবং ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বাইরে করে দিচ্ছে। উপরের মহলের কোনো শক্তি আছে। পুলিশের হস্তক্ষেপে 3 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। মাওলানা সাদপন্থীরা এখানে এসেছিলেন এবং এসে প্রতিহতের সম্মুখীন হয়েছে। আমরা পুরোপুরি তদন্ত শেষে এরকম মন্তব্য করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে রাতভর নিপীড়ন বিরোধী পদযাত্রা ও সমাবেশ। যৌন সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি দাবি। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি। করোনাতেও ইতিবাচক ধারায় বাংলাদেশের অর্থনীতি। চলতি বছরে জিডিপি 3.8% প্রবৃদ্ধির পূর্বাভাস IMF-এর। বাস্তবায়নে বেসরকারি খাতে গতি বাড়ানোর পরামর্শ। মা ইলিশ রক্ষায় 22 দিনের জন্য বন্ধ হলো সব ধরনের মাছ ধরা। পরিবহন, বিপণন, মজুদেও নিষেধাজ্ঞা। মাঠে থাকবে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন। তাবলিগ জামাতে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। এবার রাজধানীর নতুন বাজারে মাদ্রাসাতুস মঈনুল ইসলাম মাদ্রাসাটি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালেন মাওলানা সাদপন্থী ও জুবায়েরপন্থীরা। এতে দুপক্ষের 20 থেকে 25 জন আহত হন। প্রায় 3 ঘন্টা পর বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাত 10টার পর থেকে নতুন বাজারের ঢালিবাড়ি এলাকার এই সড়ক রণক্ষেত্রের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মাদ্রাসাতুস মঈনুল ইসলাম নামের মাদ্রাসাটি খুলে দিলে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সকালবেলায় খাওয়াইছে অর্থে, তো আমি নামাজ পড়ে যাইতেছি, কিরে আমার খিচুড়ি আছে, এদিকে খাই জানি কেন, আমি আর খামো কেন, আমি খাইছি। পরে হেরে যাইতেছে, তো আমি বুঝে লাগছি আজকে কিছু করবো। মাইকে ঘোষণা করছে, হুজুরে বলছে আমাদের মসজিদে বলে আপনার হামলা হয়েছে। জুবায়েরপন্থীদের দাবি, নিজস্ব মার্কাজ বানানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে মাদ্রাসা দখলের উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে সাদপন্থীরা। ভারতের নিজামুদ্দিনের মাওলানা সাদ সাহেবের অনুসারীরা, যাদেরকে আমরা বাংলাদেশে সাদপন্থী বলি, তারা এই মাদ্রাসায় জঘন্যভাবে হামলা করে ওস্তাদ এবং ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বাইরে করে দিচ্ছে। উপরের মহলের কোনো শক্তি আছে, মদত আছে বিদায়ী আজকে সাহস করছে হামলা করতে, অগশক্তি আইনে হামলা করতে। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তদন্তাধীন ব্যাপার, তো আমরা পুরোপুরি তদন্ত শেষে এরকম মন্তব্য করতে পারবো। তবে এটা সত্যি যে মাওলানা সাদপন্থীরা এখানে এসেছিলেন এবং এসে প্রতিহতের সম্মুখীন হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল সমাবেশ করেছেন নারীরা। গত মধ্যরাতে 12 দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় শিকল ভাঙার পদযাত্রা কর্মসূচি। এটি শাহবাগ থেকে সিটি কলেজ, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের মূল দাবি, ধর্ষণ ও যৌন সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে নারীদের ওপর যৌন এবং সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে। আমরা নারীরা মার্চ করেছি, আমরা এটাই চেয়েছি, আমরা যেন নিজেদের শেকল নিজেরা ভাঙতে পারি। তনু যে ধর্ষিত হয়েছে সেটার বিচার কিন্তু আমরা এখনো পাইনি। অর্থাৎ এই যে বিচার বিভাগের যে দীর্ঘসূত্রিতা এবং আইনের যে প্রয়োগ, সেটি যদি আসলে আমাদের দেশে ঠিক করা না হয়, তাহলে আসলে এই আইনের মানে শাস্তির মাত্রা বাড়িয়ে কতটুকু লাভবান হতে পারবে সে বিষয়ে আমি কিঞ্চিত সন্দিহান। আমাদের নর্মেটিভভাবে মনে করা হয় যে রাতে ভালো নারীরা ঘর থেকে বেরোয় না। এটা ভালো নারীর ব্যাপার না, এটা নারীর পোশাকের ব্যাপার না, এটা হচ্ছে নারীর প্রতি একটা সহিংসতা। এখানে যেমন আন্দোলন করার প্রয়োজন আছে, যেই মানুষগুলি চুপ করে আছে তাদের বলার প্রয়োজন আছে। তারা যে আজকে মির্জাফর এবং দেশ যে একসময় তাদেরকে প্রশ্ন করবে, সেটাও তাদের মনে করা দরকার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল দুপুরে রাষ্ট্রপতির সইয়ের পর এই আইনের সংশোধনী গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। আলাদা এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষকরূপী
পশুর হাত থেকে নারীদের রক্ষা করবে এই আইন। রাজপথে নেমে আসেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীরা। জোরালো কণ্ঠে উচ্চারিত হয় ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি। জনদাবিকে সম্মান জানিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের সংশোধনীর যাচাই শেষে আসে চূড়ান্ত সিদ্ধান্ত, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত হবে। সংসদ অধিবেশন না থাকায় এই অধ্যাদেশে মঙ্গলবার দুপুরে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সেটি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। বিকেল ৩টায় এটিকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়। বলা হয় এই অপরাধের সাজায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড বা সশ্রম কারাদণ্ড শব্দ যোগ হবে। পরে সংসদে আইনটি পাশ করে নেওয়া হবে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রতিক্রিয়া জানান। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। কাজী যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। সরকারের পক্ষ থেকে আশা করা হয় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখায় ধর্ষণ রোধ করা সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার ধাক্কায় সারা বিশ্বের জিডিপি যখন নেতিবাচক প্রবৃদ্ধির শঙ্কায়, তখন ইতিবাচক ধারায় বাংলাদেশ। চলতি বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এমন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব জানিয়ে অর্থনীতিবিদরা কাঙ্ক্ষিত জিডিপি বাস্তবায়নে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। করোনায় বিশ্ব অর্থনীতি যখন ভঙ্গুর, তখন ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। জীবন ও জীবিকাকে গুরুত্ব দিয়ে নানা কৌশল হাতে নেয় সুফলও পাচ্ছে সরকার। অর্থনীতির চাকা সচল রাখতে লক্ষ কোটি টাকার আর্থিক প্রণোদনাও ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় দেশের অর্থনৈতিক মুক্তিতে আশা জাগানিয়া রিপোর্ট প্রকাশ করেছে IMF। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে IMF ও বিশ্ব ব্যাংকের যৌথ সভার রিপোর্টে বলা হয় 2020-21 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.8%। সংস্থাটির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সহ বিশ্বে মাত্র 22টি দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধির ধারায় অবস্থান করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ভারতের মতো বাঘা বাঘা অর্থনীতির দেশ। IMF-এর পূর্বাভাসকে বাস্তবসম্মতই বলছেন অর্থনীতিবিদরাও। চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক খাতের বাইরেও প্রণোদনা দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রাইভেট সেক্টরের যে তার গতিটা যদি আমরা নিয়ে আসতে পারি, কস্ট অফ ডুইং বিজনেস সরকার সেখানে কাজ করতে পারে, যাতে বিজনেস তারা যে কনফিডেন্সটা, বিজনেসম্যানরা তারা সেই কনফিডেন্সটা পায়, তো সেগুলোর উপর আসলে ডিপেন্ড করবে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু হবে। দাতা সংস্থাটির প্রতিবেদনে বলা হয় 2022 সালে 4.4% এবং 2023 সালে 7.3% উন্নীত হতে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 22 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1537 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,81,275 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,815 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,98,037 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,537 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,81,275 জন। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,577 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,482 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,95,873 জন। মাইলিশ রক্ষায় আগামী 22 দিনের জন্য বন্ধ হলো সব ধরনের মাছ ধরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশাঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন,
ইলিশ রক্ষার যে অভিযান আজকে মধ্যরাত থেকে শুরু হয়েছে সেটি ভোলায়ও তার প্রভাব পড়েছে। এখানে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীটা একদমই জেলে শূন্য, মাছঘাট গুলো রয়েছে একদম বেচা কিনা বন্ধ, জেলেদের আনাগোনা নাই, অনেকটা নীরব, শুনশান নীরবতা বিরাজ করছে। মা ইলিশ রক্ষার জন্য যে 19টি জেলা সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে, তার মধ্যে ভোলা জেলা অন্যতম। কারণ ভোলার রাজাপুর থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর 90 কিলোমিটার এবং চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার, 190 কিলোমিটার নদী রয়েছে যেটা এই নিষেধাজ্ঞার আওতাধীন রয়েছে। আর এখানকার এই নিষেধাজ্ঞা শুরুর যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথা বলি, গত মধ্যরাত থেকেই তারা তাদের অভিযান শুরু করেছে। 12টা 1 মিনিটে ইলিশা ঘাট থেকে কোস্টগার্ডের একটি টিম এই মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে। একই সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মৎস্য বিভাগ একটি টিম মেঘনা নদীর তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত এই দৈনিক 2 বার অভিযান পরিচালনা করছে। আর এখানকার জেলেরা অন্য নিষেধাজ্ঞার যে পালন করছে, তারা এখন জাল নৌকা এগুলো আসলে মেরামত কাজে ব্যস্ত। আর অনেক ঘাটগুলোতে আমরা দেখেছি যে তারা তাদের যে এতদিনের বেচা কেনার পরে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিয়েই ব্যস্ত রয়েছে। আর মৎস্য বিভাগ জানিয়েছে যে এবছর জেলেদের জন্য 20 কেজি করে বিশেষ বিজিএফের বরাদ্দ করেছে সরকার। তো জেলেদের দাবি আসলে যেহেতু অভিযান শুরু হয়ে গেছে, এখনই যেন তাদেরকে এই সরকারি সহায়তাগুলো তাদের মধ্যে বিতরণ করা হয়, তাহলে তারা এই সরকারি নিষেধাজ্ঞা পালন করা সহজ হবে। এক কথায় বলতে গেলে ভোলায় অভিযানের প্রথম দিন অনেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়েই পার হচ্ছে। তো সবুজ, এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনের খবরাখবর। মা ইলিশ রক্ষায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞার খবর জানাচ্ছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। একজন মানুষের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ। জাতীয় গুরুত্বপূর্ণ এই কার্ডটি তৈরিতেও জালিয়াতির ঘটনা শিরোনাম হয়েছে বারবার। তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে 2,07,000 মানুষ একাধিক জাতীয় পরিচয়পত্র এবং 927 জন দ্বৈত ভোটার হবার চেষ্টা করেছেন। এবার জড়িতদের শুধু চাকরিচ্যুত নয়, আইনি ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। শাতিলা শারমিনের রিপোর্ট। নতুন ভোটার আইডি তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র সহ 10 আঙ্গুলের ছাপ এবং আইরিশ প্রয়োজন। এসব তথ্য নির্বাচন কমিশনের থানা কার্যালয় থেকে একটি অস্থায়ী সার্ভারে আপলোড হয়। তা স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রীয় সার্ভারে থাকা কোনো ছাপের সঙ্গে না মিললেই কেবল জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচয়পত্রের অনুমোদন দেয়। এরপর প্রিন্ট হয় আইডি কার্ড। সার্বিক এমন নিরাপত্তার পরও এনআইডি তৈরিতে দেশ জুড়ে ঘটেছে জালিয়াতির নানা ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে খোদ ইসির কর্মকর্তা কর্মচারী। নির্বাচন কমিশনের তথ্যে 2009 সাল থেকে 2,07,000 জন একাধিক এনআইডি তৈরির চেষ্টা করেছেন। আর এনআইডি জালিয়াতিতে জড়িত থাকায় 2013 সাল থেকে এ পর্যন্ত 39 নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে 30 জনই ডাটা এন্ট্রি অপারেটর। তারা আউটসোর্সিং এর মাধ্যমে ইসিতে কাজ করতেন। এছাড়া 927 জন উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হবার চেষ্টা করেছেন। এবছরের 20 সেপ্টেম্বর ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করে ইসি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক জানান, সার্ভার সহ পুরো প্রক্রিয়া শক্তিশালীতে কাজ চলছে। সেট ফ্রম দ্য অফিস, তখন তারা বাইরে গিয়ে তারা একটা চক্র তৈরি করছে, শুধু চাকরিচ্যুত নয়। এখন আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করব। এদিকে নির্বাচন বিশ্লেষকরা মনে করেন, জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরিতে অবশ্যই ইসির কর্মীদের যোগসাজশ রয়েছে, যা ইসিকেই খুঁজে বের করতে হবে। ডেটা কালেকশন করলাম, কিন্তু ডেটাগুলো সিকিউরিটি নিশ্চিত করা হয়নি। এটা কিন্তু একটা লুপহোল। যারা ডেটা এন্ট্রি করেছেন, যারা কমিশনের ভিতরে কাজ করেছেন, তাদের যোগসাজশে হয়েছে।
সুতরাং এইখানে নিজেদের স্টাফদের ইন্টিগ্রিটি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার। অত্যন্ত কঠোর অবস্থানে আছি আমরা, যে দরিদ্র থাকবে যে অবস্থানে তার বিরুদ্ধে যেরকম আইনগত ব্যবস্থা আছে সেগুলি নেওয়া হবে। জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের হার বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। এমন অবস্থাকে অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে তৃণমূল পর্যায়ে হত দরিদ্র পরিবারগুলোর মাঝে আর্থিক প্রণোদনা, জনসচেতনতামূলক প্রচারণা চালু আর বাল্যবিবাহ নিরোধ আইনের কঠোর বাস্তবায়নের তাগিদ তাদের। মার্জিয়া মুমুর রিপোর্ট। ফিরোজা খাতুনের ডাক্তার হওয়ার স্বপ্নটা নিমিষেই শেষ হয় যখন চতুর্থ শ্রেণীর গণ্ডি না পেরোতেই বাবা মা তার বিয়ে দেন। এত অল্প বয়সে কেন বিয়ে? প্রশ্ন ছিল ফিরোজার মায়ের কাছে, কিন্তু উত্তর আসলো চমকে দেওয়ার মতো। মানুষ তো খারাপই বললে, কোনো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেয় না, করে দিয়ে ফেলাইছি, এখন তো আর করার পারবো না। বিয়ের বয়স হয়েছিল না, তারপরও মা বাবা দিছে। এখন আমার স্বপ্নটা আমি আমার মেয়েকে দিয়ে গড়ে তুলতে চাই। শিক্ষক হতে চেয়েছিলেন সাভারের গীতা রানী পাল, কিন্তু নবম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়। তখন থেকেই বন্ধ পড়াশোনা। সাংসারিক অবস্থা খুব ভালো ছিল না, মা বাবা বলছে, মা বাবার উপরে কোনো কথা বলা যায় না। ফিরোজা গীতার মতো দেশের প্রায় 3,80,00,000 নারী শিশুকালেই কোণে হতে বাধ্য হন, যাদের মধ্যে 15 বছরেরও আগে বিয়ে হয় 1,30,00,000 নারীর। বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে ইউনিসেফের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বাংলাদেশ জন্মমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে, গেল 3 বছর ধরে দেশে বাল্যবিবাহের হার বেড়েছে। 2017 ও 2018-তে বাল্যবিবাহের শিকার হয়েছেন 60% নারী। গেল 6 মাসে এই সংখ্যা আরও বেড়েছে বলে দাবি উন্নয়ন কর্মীদের। কোভিড আসার পরে আসলে আমাদের পরিবারগুলো খুব ইনসিকিউর বোধ করলো, টাকা পয়সা ইনকাম কমে গেল, কাজ কমে গেল, তখন তারা তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়া শুরু করলেন। মার্চ, এপ্রিল, মে প্রত্যেক মাসেই কখনো 30টা, কখনো 40টা, কখনো 18টা এরকম বিয়ে হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ নিরোধ আইনে 2 বছরের সাজা আর 50,000 টাকা জরিমানার বিধান আছে। আইনজীবীদের দাবি, আইন থাকলেও অভিযোগ নিয়ে থানায় যায় না কেউ। এতে অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। কোনো মামলার ইনস্ট্যান্স দেখা যায় না যে বাল্যবিবাহ জনিত মামলা হায়ার কোর্ট পর্যন্ত এসছে। লোয়ার কোর্টে খুবই হাতে গোনা রেয়ার 2-একটা কেস হতে পারে। সবাই বুঝে গেছে যে এই মামলা, এই অপরাধ করলে কোনো মামলা হবে না, বিচার হবে না, শাস্তির মুখোমুখি হতে হবে না। প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত না হলে 2021 সালের মধ্যে বাল্যবিবাহের হার 1/3 নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করছেন তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের সবজির দাম বেড়েছে মুন্সিগঞ্জে। সবজি ভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। সদরের ধলগাঁও বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 টাকা, পেঁপে 25 টাকা, বরবটি 50 টাকা, করলা 45 টাকা, ঝিঙ্গা 50 টাকা, সাজনা 80 টাকা, লাল শাক 40 টাকা, পুঁই শাক 25, শসা 60 টাকা ও মূলা 25 টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। এই অঞ্চলের সবচেয়ে বড় এই সবজি বাজার থেকে তাজা ও ফরমালিন মুক্ত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জের হাটে সরবরাহ করা হয়। ফরমালিন মুক্ত সবজি কিনতে পেরে খুশি স্থানীয় ক্রেতারা। কোনো বালাইনাশক মুক্ত এবং জৈব সার আমরা সুন্দরভাবে ব্যবহার করিয়া এই শাকসবজি উৎপাদন করিয়া থাকি। খুব সুন্দর তরি-তরকারি পাওয়া যায়, সেজন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে লোক আমরা আসি। ভালো লাগে যে আমরা এই রামপালে ফরমালিন মুক্ত সবজি পাই। সাধারণ কৃষক নিয়ে আসে, এই বাজারের মাল বিদেশেও যায়। মরিচটার দাম বেশি, 1000 টাকা পালা, হ্যাঁ, তারপরে আপনার সিম 500 টাকা পালা। এইভাবে বাড়লে আমাকে তো বেচা কিনে হয় না, মানে মালের দাম অনেক বেশি। এবার বন্যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য পানির জন্য মাল হচ্ছে না, এই জন্য মাল বিক্রির দাম বাড়ছে। শর্ত সাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। আপাতত 20,000 টন পেঁয়াজ বিদেশে রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি। আর এই রপ্তানির পুরো প্রক্রিয়াটি করতে হবে চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য।
গত 14 সেপ্টেম্বর আচমকাই বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এতে বিপাকে পড়েন ভারত থেকে এলসি করা বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকরা। বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। সীমান্তের ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজ ভর্তি ট্রাক। বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে দাম। ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সবুজ সংকেত দেয় মোদি সরকার। এরই মধ্যে ভারত সরকারের একটি ঘোষণায় বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ যাওয়ার সম্ভাবনা দেখা দিল শর্ত জুড়ে দেওয়ায় তা ফিকে হয়ে গেছে। আগামী বছর 31শে মার্চ পর্যন্ত 5টি শর্তে 20,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান শর্ত হলো এই পেঁয়াজ সড়ক পথে নয়, সমুদ্র পথে চেন্নাই বন্দর দিয়ে নিতে হবে, আর রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে আগামী বছরের 31 মার্চের মধ্যে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের এই সিদ্ধান্তে তেমন উপকৃত হবে না বাংলাদেশ। ব্যবসায়িকভাবে লাভজনক না হয় বাংলাদেশি আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে আগ্রহ দেখাবেন না বলেও মনে করেন তারা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তাবলিগ জামাতে আবারও অস্থিরতা। রাজধানীর নতুন বাজারে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। পুলিশের হস্তক্ষেপে 3 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজধানীতে রাতভর নিপীড়ন বিরোধী পদযাত্রা ও সমাবেশ। যৌন সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি দাবি। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।